কি ব্যাপার, তোমার মেয়েটা কি এখনো আসেনি? কি গো গিন্নি, তুমি তো আমাকে আগে বলতে পারতে যে মেয়েটা এখনো পার্লার থেকে আসেনি, তাহলে আমি ওর জন্য ছাতা নিয়ে চলে যেতাম। বাইরে কত বৃষ্টি পড়ছে, আর মেয়েটা ভিজে ভিজে আসবে। আরে মেয়েটা ভিজে ভিজে আসবে কেন? ও তো ওর বন্ধুদের সঙ্গে বিউটি পার্লারে যায়। আমার মনে হচ্ছে ওর বন্ধুরা ছাতা নিয়ে গেছে, তাই ও ঠিক ওর বন্ধুদের সঙ্গে চলে আসবে। তুমি চিন্তা করো না, ও হয়তো রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি মেয়েটার জন্য কত কষ্ট করে মিষ্টি কিনে নিয়ে এলাম। আমি জানি আমার মেয়েটা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে, আর এই গরম গরম মিষ্টিগুলো তো ঠান্ডা হয়ে যাবে। পূজা তো গরম মিষ্টি খেতে বেশি পছন্দ করে। আরে বাবা, তুমি এত কথা বলছো কেন? মিষ্টিগুলো রেখে দাও, ও বাড়িতে এসে খেয়ে নেবে। ওই দেখো, মেয়েটা ভিজে ভিজেই চলে এলো। কিরে, তোর বন্ধুরা আজকে ছাতা নিয়ে যায়নি? তুই এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এলি কেন? আর বলো না মা, যখন আমরা পার্লারে গিয়ে পৌঁছলাম তখন তো আকাশ একদম পরিষ্কারই ছিল, আর আমি ওদেরকে ছাতা নিয়ে যেতে বারণ করেছিলাম, কিন্তু বাড়ি আসার সময় যে এরকম বৃষ্টি নামবে সেটা তুমি ভাবতেই পারিনি। তাই আজকে আমাদেরকে ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। বাবা, তুমি আমার জন্য মিষ্টি এনেছো? কই দাও দাও, আগে মিষ্টিটা খেয়ে নি। এই, খাওয়া দাওয়া পরে হবে, আগে তুই জামাটা চেঞ্জ কর, তারপর মিষ্টি খাবি। তুই তো পুরো ভিজে গেছিস। এই ভিজে জামা পরে তুই যদি বেশিক্ষণ থাকিস তাহলে কিন্তু নির্ঘাত তোর জ্বর হবে। এই শুনে পূজা তাড়াতাড়ি জামা চেঞ্জ করে নেয় এবং বাবা নিয়ে আসা মিষ্টি খেতে বসে পড়ে। মিষ্টি খেতে খেতে পূজা তার বাবা মাকে বলে, আচ্ছা মা বাবা, তোমরা কি জন্য মিষ্টি এনেছো? কি গো বাবা, তুমি কিছু বলছো না কেন? হঠাৎ করে মিষ্টি আনলে কেন? আরে হঠাৎ নয় রে, জানিস তোর জন্য একটা খুব ভালো পাত্র পেয়েছি, তাই আমি ভাবছি যে তোর বিয়েটা এবার দিয়েই দেবো। আর হিসাব মতো আমি বিয়ের কথাবার্তা পাকা করেই দিয়েছি, তাই তোর জন্য মিষ্টি কিনে নিয়ে এলাম। তুমি এই জন্য মিষ্টি এনেছো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। তুমি তো জানো আমি এখন বিউটি পার্লারের কাজ শিখছি, আর আমি যতদিন না কাজটা ভালোভাবে শিখে যাচ্ছি ততদিন আমি বিয়ে করব না। আর তাছাড়া আমি ছাড়া আর কে আছে বলো তো? তোমাদেরকে কে দেখবে? আমি শ্বশুর বাড়িতে চলে গেলে তোমরা যদি এত তাড়াতাড়ি আমার বিদায় করে দাও তাহলে তোমাদের কি হবে? না রে মা, তুই আমাদেরকে নিয়ে চিন্তা করিস না, আমরা তো অতটাও বড় লোক নই। তাই মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে মেয়েকে তো আর বাড়িতে বসিয়ে রাখা যায় না। আর আমরা তোকে ধনী পরিবারে বিয়ে দেব, তুই তোর বাবার দেখা ছেলেটাকেই বিয়ে কর। আর দেরি করিস না মা, তুই তো আমাদেরকে বলেছিলি যে তুই শুধু বিউটি পার্লারের কাজ শিখতে চাস। কতদিন ধরে তো কাজ শিখছিস, আর কিছু শিখতে হবে না। বাদ দে, এবার যা করার বিয়ের পরেই করবি। মায়ের কথা শুনে পূজা খুবই রেগে যায়, কিন্তু রেগে গেলেও তার কিছু করার থাকে না। পূজা তার বাবার পছন্দ মতো ছেলের সঙ্গে বিয়ে করতে বাধ্য হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে আর পূজার বিয়ের দিনও চলে আসে, কিন্তু তার বিয়ের দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। আর কমলেশ বাবু তার মেয়ের জন্য নিজের কাছে যা টাকা জমিয়েছিল সবটা দিয়েই ভালো মতো আয়োজন করে, তাই বর্ষাকালে সেরকম ভাবে পূজার বিয়েতে কোনো অসুবিধা হয় না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পূজা এবং পলাশের বিয়ে সম্পন্ন হয়। পূজা তার শ্বশুর বাড়িতে চলে যায়, আর তার শাশুড়ি মা বরণ করে পূজাকে বাড়িতে তোলে। আমি তো ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ির লোকেরা বড় লোক হবে, কিন্তু বাবা মা এরকম একটা পরিবারে আমার বিয়ে দিল। ঠিক আছে, এখন এই পরিবারেই তো আমাকে থাকতে হবে, তাই কাউকে কোনো অভিযোগ করারও দরকার নেই। বৌমা, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, আমি তোমাকে বরণ করে নিয়েছি, এবার ভেতরে এসো। বাইরে খুবই বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি ভেতরে চলে এসো। এই বলে রত্না দেবী তার নতুন বৌমাকে বাড়ির মধ্যে নিয়ে আসে, আর পূজাকে তার ঘর দেখিয়ে দেওয়া হয়। পূজা তার ঘরে গিয়ে দেখতে পায় সেই ঘরটা খুবই ছোটখাটো। আমার ঘরটাও এত ছোট? আমি তো ভেবেছিলাম আমার ঘরটা অন্তত বড় হবে, যেখানে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমি আমার মেকআপের জিনিসপত্র রাখতে পারবো। কিন্তু এখানে তো একটা ছোট আয়না রাখার মতো জায়গা আছে। জানি না আমি আমার স্বপ্ন কিভাবে পূরণ করতে পারবো। আসলে পূজার স্বপ্ন ছিল সে একদিন একটা বড় বিউটি পার্লার খুলবে, আর সে একজন সফল মেকআপ আর্টিস্ট হবে। কিন্তু বিয়ের পরে পূজা মধ্যবিত্ত পরিবারে এসে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তা নিয়ে পূজার সন্দেহ হতে থাকে। তবে পূজা তার স্বপ্নের কথা কাউকে জানাতে পারে না। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন পূজার শাশুড়ি মা রত্না দেবী বলে, বৌমা, তোমার কি সাজগোজ করার কোনো জিনিস নেই? না মানে কিছুদিন আগেই তো তোমার বিয়ে হলো, আর তুমি এরকম এত সাধারণ ভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? এখন তো তোমাকে পাড়া প্রতিবেশী অনেকেই দেখতে আসবে, তাই তুমি একটু সেজে গুজেই থাকবে, বুঝলে? তাহলে দেখতে ভালো লাগবে। আবার সেজে গুজে থাকতে হবে? তাছাড়া আমারও তো সাজের খুবই ইচ্ছা করে, কিন্তু বাড়িতে আর সেজে গুজে থেকে কি করব বলুন তো? কারণ আমি যদি সবসময় সেজে গুজে ঘুরে বেড়াই তাহলে সবাই তো আমাকে দেখে হাসবে। আর তাছাড়া আমি ভেবেছিলাম বাড়িতে সবসময় সেজেগুজে থেকে কি করব? যদি আমাকে কেউ সবসময় সেজেগুজে থাকতে দেখে তাহলে হয়তো সবাই আমার উপর হাসবে, সেই ভয়ে আমি সাজিনি।
তুমি চিন্তা করো না, কেউ তোমাকে কিছু বলবে না। তুমি এখন নতুন বৌমা, তাই নতুন বৌমাদের মতোই সেজে গুজে থাকো। আর হ্যাঁ, তুমি যাও, এখনই সেজে নাও। মনে হচ্ছে পাড়া প্রতিবেশীরা আজকে হয়তো আমাদের বাড়িতে আসবে তোমাকে দেখার জন্য। শাশুড়ি মায়ের কথা শুনে পূজা তার ঘরে গিয়ে তার ব্যাগ থেকে মেকআপ প্রোডাক্ট বের করে আর সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলে। পূজা যেহেতু মেকআপের কাজ ভালো করেই জানতো, তাই সে খুব ভালো মতো নিজের উপর মেকআপ অ্যাপ্লাই করে। আর সে যখন সাজগোজ করে বাইরে বেরিয়ে আসে, তখন তার শাশুড়ি মা তাকে দেখে অবাক হয়ে বলে, বৌমা, তুমি এত সুন্দর সাজতে পারো? আমি তো আগে এটা জানতামই না। আচ্ছা বৌমা, তুমি কি জানো আমাদের এখানে তোমার মতো কেউ সাজতে পারে না। তুমি যদি আমাদের গ্রামে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সবাইকে সাজিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অনেক টাকা লাভ হবে। মা, আজকে আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমি একজন মেকআপ আর্টিস্ট, আর আমার মেকআপের খুবই শখ ছিল, আর আমি মেকআপের কাজও শিখেছিলাম। কিন্তু আমার বাবা মা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে দেয়, তাই আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি আমার কাজ করতে পারছি না। আর কিভাবেই বা কাজ করব বলুন? সংসারে কত কাজ থাকে আমার। না না বৌমা, এই বললে তো চলবে না। টাকা পয়সা ইনকাম করতে হলে কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। তুমি বাড়ির কাজকর্মের কথা একদমই চিন্তা করো না। বাড়ির কাজকর্ম আমি সামলে নেব, তুমি শুধু মেকআপের কাজ করো। বাড়ির সামনে আমি বরং একটা বোর্ড ঝুলিয়ে দেব, এখানে মেকআপ করা হয়। তাহলে সবাই জানতে পারবে যে আমার বৌমা মেকআপের কাজ করে। শাশুড়ি মায়ের কথা শুনে পূজা মনে মনে খুবই খুশি হয়, কারণ এতদিন ধরে সে যেই স্বপ্ন দেখে এসেছে, সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। আর সে এরকম মধ্যবিত্ত শ্বশুর বাড়িতে এসেও নিজের স্বপ্ন পূরণ করতে পারবে ভেবে এটাই তার কাছে অনেক বড় ব্যাপার বলে মনে হয়। তাই পূজা তার শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে পূজার স্বামী এক ফ্যাক্টরিতে কাজ করত, আর সে কোনো রকমে নিজেদের সংসার চালাতো। কিন্তু এখন যেহেতু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায়, তাই তাদের সংসারে একটু হলেও অভাব অনটন দেখা দেয়। তাই রত্না দেবী নিজেই তার বৌমাকে মেকআপের কাজ করার কথা বলে। আর যেহেতু কাজটা পূজার পছন্দের কাজ ছিল, তাই পূজা একেবারেই রাজি হয়ে যায়। কিছুদিন পর থেকে একে একে সবাই জানতে পারে যে রত্না দেবীর বাড়িতে বিউটি পার্লার হয়েছে। বৌদি, ও বৌদি, কি করছো তুমি? তুমি কোথায়? দেখো না, আজকে আমার বন্ধুর বার্থডে, তাই আমি আমার বন্ধুর বার্থডে পার্টিতে যাব। তুমি কি আমাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবে? তোমার যত টাকা লাগবে আমি দেব। আসলে কি বলো তো, যা বৃষ্টি পড়ছে, তাই জন্য বাইরে কোথাও যেতেই পারছি না মেকআপ করার জন্য। সব মেকআপ আর্টিস্টরাই তো দূরে দূরে পার্লার খুলে বসে আছে। তুমি যেহেতু বাড়ির কাছে আছো, তাই তোমার কাছে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে এখনই সুন্দরভাবে বার্থডে পার্টির জন্য তৈরি করে দিচ্ছি। এই বলে পূজা প্রতিবেশী রিমিকে খুব সুন্দরভাবে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য সাজিয়ে দেয়। আর সাজগোজ করার পর রিমিকে দেখতে খুবই সুন্দর লাগে। রিমি যখন নিজেকে আয়নায় দেখে, সে নিজেকেই চিনতে পারে না। ওয়াও বৌদি, তুমি এত সুন্দর সাজাও, আমি তো জানতামই না। আমি যদি আগে জানতাম, তাহলে আমি বেকার বেকার দূরে দূরে মেকআপ করতে যেতাম না, আমি তোমার কাছেই আসতাম। এবার থেকে আমি যেখানেই যাই না কেন, তোমার কাছেই মেকআপ করতে আসবো। আর এই নাও বৌদি, আমার এই মেকআপটা খুবই পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে 2000 টাকা দিচ্ছি। এত টাকা পেয়ে পূজা খুবই খুশি হয়। আর পূজা ভাবতেও পারে না এই সামান্য কাজের জন্য তাকে এত টাকা দেওয়া হবে। তাই পূজা রিমিকে ধন্যবাদ জানায়। আর সেই দিনের পর থেকে রিমি পূজার পার্লারের কথা সবার কাছে প্রচার করতে থাকে। এর ফলে ধীরে ধীরে পূজার কাছে প্রতিদিন মেকআপ করার জন্য কেউ না কেউ এসেই থাকে। আর পূজার হাতের মেকআপ খুবই সুন্দর হওয়ায় সবাই তার প্রশংসা করে। আর খুশি হয়ে পূজাকে বেশি বেশি টাকাও দিয়ে যায়। এভাবে পূজা বেশ ভালো টাকা রোজগার করতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে পূজার কাস্টমারও অনেক কমে যায়। এখন কয়েকদিন ছাড়া ছাড়াই 2-1 করে পূজার কাছে কাস্টমার আসে। বৌমা, আগে তো তোমার কাছে অনেক কাস্টমার আসতো, সবাই মেকআপ করার জন্য লাইন করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখন বৃষ্টির পরিমাণ বেড়েছে বলে তোমার কাছে কিন্তু খুব একটা কেউ আসছে না। আসলে কি জানেন তো মা, আমাদের বাড়ির মধ্যে তো জল পড়ে, আর আমার রুমের মধ্যেও বড় কোনো আয়না নেই। সেই সাথে আমার ঘরে কিন্তু মেকআপ প্রোডাক্ট রাখার মতো ভালো জায়গা নেই। তাই সবাইকে আমার ঘরে ছোট আয়নাতেই মুখ দেখতে হয়। আর মেকআপ আর্টিস্টদের একটু বড় আয়নার প্রয়োজন পড়ে। আর যারা আমার কাছে সাজতে আসে, তারা তো বাড়িতে এসেই প্রথমে আয়নার কথা জিজ্ঞাসা করে। আর তার থেকেও বড় কথা, যেহেতু আমার ঘরে উপর থেকে জল পড়ে, তাই আমার রুমটাও সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এরকম ঘরের মধ্যে বসে কেউ সাজতেই চায় না, সবারই তো কিছু না কিছু অসুবিধা হয়।
আচ্ছা ঠিক আছে, আমার কাছে যা টাকা আছে আমি তাই দিয়ে আগে তোমার রুমটা ঠিক করে দিচ্ছি, তারপর না হয় আমাদের রুমগুলো ঠিক করা হবে। আর এবার থেকে তুমি তোমার মেকআপের জিনিসপত্রগুলো ঠিক করে রাখো, তারপর আমি দেখছি কি করা যায়। এভাবে রত্নাদেবী তার বৌমাকে সাপোর্ট করে, আর এর ফলে পূজা খুবই খুশি হয়। মা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যি বলছি, আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি সত্যি খুবই খুশি। না হলে এখনকার দিনে বাড়ির বৌমাদের এত কেউ সাপোর্ট করে না। আসলে আমার কোনো মেয়ে নেই তো, তাছাড়া তুমি তো আমার মেয়ের মতোই। তুমি যদি এই বিউটি পার্লারের কাজ শিখে সকলের কাছে নামডাক অর্জন করতে পারো, তাহলে আমি কেন তোমাকে বারণ করব? তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো, তাহলে আমি কি ওকে বারণ করতে পারতাম? এভাবে ধীরে ধীরে পূজা অনেক নামডাক অর্জন করে, আর অনেক দূর দূর থেকে অনেকেই পূজার কাছে মেকআপ করতে আসে। আবার মাঝে মধ্যে পূজা অনেক দূরে দূরে তাদের ক্লায়েন্টকে সাজাতে যায়, আর তখন পূজা তার শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে যায়। এভাবেই কিছুদিন কাটে, আর রত্নাদেবী তার বৌমার ঘরটা ভালো করে মেরামত করে দেয়, আর এর ফলে পূজা তার ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। আর সেখানে পূজা আরো ভালোভাবে তার পার্লারের কাজকর্ম করতে থাকে। এখন আর বৃষ্টি বাদলের মধ্যে পূজার পার্লারে আসতে কেউ ভয় পায় না, কারণ পূজার রুমে এখন বড় আয়নাও লাগানো হয়ে যায়। এখন আরো অনেক বেশি কাস্টমার তার কাছে মেকআপ করার জন্য ছুটে আসে। এভাবে সময় কাটতে থাকে, আর একদিন, হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট মোনা বলছি। আচ্ছা, আপনি কি পূজা বলছেন? পূজার সঙ্গে কথা বলছি তো আমি। হ্যাঁ ম্যাডাম, বলুন, আপনি ঠিক জায়গাতেই ফোন করেছেন। আমি পূজা। আসলে আমাদের পার্লারে আমি আপনাকে কাজে রাখতে চাই, কারণ আমাদের পার্লারে আপনার মতো একজন বড় মেকআপ আর্টিস্টের প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদের সঙ্গে এখানে এসে যোগাযোগ করুন। আর আপনি যদি আমাদের পার্লারে কাজ করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন, আর সাথে সাথে আপনি আমার স্টুডেন্টদেরও কাজ শেখাতে পারবেন। এর ফলে আপনাকে সবাই আরো বেশি করে চিনতে পারবে। আমি আপনাকে মেসেজ অ্যাড্রেস করছি। মোনার কাছ থেকে এই অফার পেয়ে পূজা তখনই মোনার অফার প্রত্যাখ্যান করে, কারণ পূজা কিছুতেই অন্য কারোর পার্লারে কাজ করতে চায় না। কারণ তার স্বপ্ন একদিন সে নিজে অনেক বড় পার্লার তৈরি করবে, আর সেই পার্লারের মালিক সে নিজেই হবে। এর ফলে পূজা কোনো কিছু চিন্তা না করে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আর 1 বছরের মধ্যে সে অনেক টাকা জমিয়ে ফেলে। আর প্রথমে সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য এক বড় বাড়ি তৈরি করে, সেই সাথে তাদের এলাকার এক জনবহুল জায়গাতে নিজের জন্য এক বড় পার্লার তৈরি করে। এভাবেই পূজা তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়।